মাঝে মাঝে বলেন, ওনারা শোনেন না। আমরা বলি 12 বার আগে সুইস ব্যাংক সারাত্রি লুটের টাকা ফিরিয়ে দিয়ে যান। যত খুন করেছে তাদের ফিরিয়ে দিয়ে যান, এবং ব্যাংক বিমা সমস্ত জায়গায় যে অচল অবস্থা করেছেন ঠিক করে দিয়ে যান। যদি না করেন, আমি পরিষ্কার বলতে চাই, আমরা মাওলানা ভাসানী রয়েছি। শুধু খামার করে না, আপনারা কি অগ্নিজীব এই উৎসবকে থামাতে পারবেন? তাই আপনারা মনে করেন। আপনারা কি সমুদ্রে নদীর স্রোতকে থামাতে পারবেন? তাই আপনারা মনে করেন। আসলে তা না, আপনারা জানেন না বাংলাদেশের কোটি কোটি কৃষকের শ্রমিকের অন্তর খা খা করছে, শুকিয়ে গেছে। যে কোনো সময় যে কোনো উলঙ্গ তাকে দাবানলে সৃষ্টি করবে, এবং সেই জাগরণ থেকে আপনারা রেহাই পাবেন না। নূরকে থামাতে চান, পারবেন না। থামাতে চান, এই সেদিন জওহরলাল চৌধুরী রাজধানীর পাশে বিক্রমপুরে মুন্সিগঞ্জে গিয়েছিলেন। তিনি বক্তব্য রেখেছেন, মুন্সিগঞ্জের 17 লক্ষ মানুষের মধ্যে খেতে কারখানায়, কলে কারখানায়, 4 হোস্টেলে, স্কুল কলেজে এই জওহরলাল চৌধুরীর বক্তব্য, জুনায়েদ সাদির বক্তব্য, রহিম জাহিদের বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য আলোচিত হচ্ছে। সেখানে লক্ষ্য করেছি, মেয়েরা ভাতের হাড়ির একটা ভাত চিনতে বলে ভাত ফুটেছে। আমার মুন্সিগঞ্জে এই অবস্থায় ঘুরে যায় সব বাংলাদেশের জেলাগুলিতে। যদি আমাদের ভাষা পরিষদ, যদি এই জোট, যদি এই নূর, যদি এই সমন্বয় পরিষদ, যদি আপনারা চান, জেগে উঠবে তারা। আর তখনই খেলাটা শুরু হবে। আমরা তার পাশে আছি। আপনার রাষ্ট্রদূত প্রত্যেকে এই জানে না, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েন, এবং আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান, এখানে সূচনা হলো মাত্র। মিডিয়া শক্তিশালী প্রিন্ট এবং মিডিয়া, আপনারা যে প্রচার করছেন তার রিজাল্ট অবশ্যই বাংলাদেশের জনগণের আজকে এই চাপা ঠককে বের করে দিয়ে আসছে। আমরা বন্ধু জানাই, দেশের সরকারের জায়গায় আমরা আশা করেছিলাম মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের জন্য পাকিস্তানকে রাষ্ট্র তৈরি করেছে। জনগণের কাছে জবাব দিতে আজকে জনগণকে করে আন্দোলন হয়েছে। রাষ্ট্রের কাছে, সরকারের কাছে দাসের মতো খোঁজ দিতে হয় জনগণকে, এবং তাদের দাস হিসাবে আজকে জনগণ আছে। এই আদর ভেঙে যাবে ভরার জন্য আজকের আয়োজন। আপনাদের সবাইকে আমি সরকার অভিনন্দন জানাই। এই বয়সও আমি একটি কথা বলতে চাই, আমার নেতা জাফর যদি বাবু ভাই, জুনায়েদ, রহিম জাহাঙ্গীর, নূর, ভবিষ্যতে আন্দোলন কোন জায়গায় যদি অগ্রসর হতে হয়, তাহলে তাদের যদি গুলিও হয়, সেই গুলি আমাদের কারো পিছনে লাগবে না, লাগবে বুকের মাঝে। লড়াই করে আজকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আমাদের হাতে সময় খুবই কম। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে পরবর্তী বক্তাদের, সেই অনুরোধ করছি। আমি এখন আহ্বান করছি ভাসানী অনুসারী পরিষদের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রহিম জাহাঙ্গীর ভাইকে। এখন বক্তব্য রাখবেন রহিম জাহাঙ্গীর ভাই। রহিম জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, তাদেরকে দেখে আমরা বুকে শক্তি পাই, সাহস নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাই। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পটেনশিয়াল নেতা নুরুল হক নূর। এখন বক্তব্য রাখছেন নুরুল হক নূর। যে সংগ্রামী উপস্থিতি সকলকে
আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই চলন্ত বিকেলে 11 শহীদ মিনারে আজকের এই আমাদের সমাবেশে ধৈর্যদের অপেক্ষা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমরা আজকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, আমরা আজকে যার উপলক্ষে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি, আমাদের মরহুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা তার রুহে মাগফিরাত কামনা করি আজকে তার 40তম মৃত্যুবার্ষিকীতে। একই সাথে আমরা স্মরণ করি বাঙালির মুক্তি সংগ্রামের আরেক অন্যতম মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই সাথে আমরা স্মরণ করি দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জীবন উৎসর্গকারী, ত্যাগ স্বীকারকারী, আত্মদানকারী সকল শহীদদেরকে। আজকের এই পবিত্র শহীদ মিনারে আমরা কি জন্য একত্রিত হয়েছি সেটি আপনারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমরা আজকে বাংলাদেশের ইতিমধ্যেই একজন যুবনেতা নেতা, একজন ছাত্র নেতা বলেছেন, আমরা যে ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, তেমনি ভাবেই আমরা সবচেয়ে যার মধ্যে জীবন্ত ভাসানীর প্রত্যেক ছবি খুঁজে পাই আজকের আমাদের সমাবেশের সেই সভাপতি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। যাকে ইতিমধ্যে অনেকে বলেছেন যে আজন্ম যোদ্ধা, কারণ সেই মুক্তিযুদ্ধকালীন সময় থেকে সেই বিলেত পড়ুয়া ইয়ং ডাক্তার থেকে বিদেশের সকল সুযোগ সুবিধা পাইছিলেন তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করার জন্য উঠে এসেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি সেই জাফরুল্লাহ চৌধুরীকে কিভাবে এই আওয়ামী লীগ সরকার বেইজ্জতি করেছে। মাছ চুরির মামলা দিয়েছে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে, অথচ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদের এই সংগ্রামে এই সময়ের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি ভাই উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাষ্ট্রচিন্তার সদস্যবৃন্দ। আপনারা যদি দেখেন আমরা এখন রাজনীতি করতে চাই, আমরা বলছি আমরা তরুণরা 18 সালে যেভাবে পুরা সংস্কার আন্দোলনে নেমেছিলাম, নিরাপদ সড়ক আন্দোলনের জন্য নেমেছিলাম, আমরা আজকে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে রাষ্ট্র সংস্কারে নামতে চাই। কারণ এই 49 বছরেও আমাদের পূর্বসূরীরা এই রাষ্ট্রকে গড়তে পারে নাই। আমরা সেই সৌভাগ্যবান, আমরা এখন মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদের সাথে পাচ্ছি। আমাদের সাথে এখন বসে আছেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা। কিছুক্ষণ আগেই আমাদের সামনে বক্তব্য রেখেছেন, বলেছেন গুলি যদি খেতে হয় আগে সামনে থেকে খাবেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ভাই। ঠিক একই সাথে আজকে ভিন্ন সংগঠন হলে আজকে আমরা এখানে যার প্রচেষ্টা, অনুপ্রেরণায়, একান্ত অনুপ্রেরণা এবং প্রচেষ্টায় আমরা এখানে এরকম একটা সমাবেশ করতে পেরেছি, ঐক্যবদ্ধ হতে পেরেছি, সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের জাফরুল্লাহ চৌধুরী এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, কখনো কখনো বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তারপরেও তিনি সারা বাংলাদেশের অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছেন। আমাদের অন্যতম দাবি যে বর্তমানের যে গণতান্ত্রিক সরকার দেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করেছে সেটি ফিরিয়ে আনার জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তার আগে এই অবৈধ সরকারকে, ভারতের গোলাম সরকারকে পদত্যাগ করতে হবে। আজকে যদি নির্বাচন হয় জাফরুল্লাহ চৌধুরীকে এমপি মন্ত্রী হবেন না। আজকে যদি নির্বাচন হয়, আমরা যদি নির্বাচনে অংশ নিতে আমাদের ছাত্র নেতাদের অনেকেরই বয়স 25 হয় নাই, অংশ নিতে পারবেন না জানি না। জুনায়েদ সাকিবের ছোট সংগঠন, কিন্তু প্রতিবাদের দিক থেকে তারা অগ্রগামী থাকেন। রাষ্ট্রচিন্তা, তারা রাষ্ট্র কাঠামোর আমাদের কাজ করছেন। এইভাবে মূল ধারার কোন রাজনৈতিক দল নয়। তারপর আমরা একত্রিত হয়েছি কেন? কারণ আমরা উপলব্ধি করতে পেরেছি এই বাংলাদেশ যেদিকে যাচ্ছে, এই অবৈধ ভোটারবিহীন সরকার বাংলাদেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন আজকে যে প্রধানমন্ত্রী ভোটের আগে হেফাজতের নেতাদের সাথে শুক্রানা মাহফিল করে যখন তাদেরকে কথা ছিল দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী, এখন যখন দেশ মদিনা সনদ অনুযায়ী চলছে না, তখন তাদের সাথে সরকারের নানা ধরনের বিরোধ হচ্ছে। এখন তারা সরকার এখন সেই হেফাজতের নেতাদেরকে দমন পীড়ন করছে, তাদের মধ্যে গ্রুপ দাঁড় করিয়ে দিচ্ছে,
বিভাজন তৈরি করছে। আবার যখন নিরীহ ছাত্র মাদ্রাসার ছাত্ররা যখন আন্দোলন করে প্রতিবাদ চালায় তখন তাদের উপরে লাঠিচার্জ করে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশ তো কোনো একেবারে ইরানের মতো কোনো ইসলামী বিপ্লবের দেশ না। আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কথা দিয়েছেন মোদীদের সহযোগিতা দেশ চলবে। তো এখন আবার আপনার সরকার বিভিন্ন এম্বাসি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে কেন মেসেজ দিচ্ছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে? এজন্যই আমি জুনায়েদ সাকি ভাইদের একটি প্রেস ক্লাবের একটি শাহবাগের একটি সমাবেশে বলেছিলাম, ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে কিংবা সাম্প্রদায়িকতার প্রশ্নে এই সরকার পরের ঘরের মাসি পরের ঘরের পিসি। অর্থাৎ এই সরকার মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বললে তারাই ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে সারা বাংলাদেশে। আজকে একজন মন্ত্রীর কাছ থেকে হুমকি শুনতে হয় যে ঘাড় মুখকে দেবেন। কত বড় হিংস্র হলে একজন উপমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা বের হতে পারে? আজকে মাদ্রাসা ছাত্রদেরকে কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই নির্বিচারে জঙ্গির তকমা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আজকে যারা আমরা রাজপথে আছি তাদেরকে জামাত শিবিরের এজেন্ট বানানো হচ্ছে, জামাত শিবির বানানো হচ্ছে। আজকের এই শহীদ মিনার থেকে কসম করে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যদি প্রমাণ করতে পারেন আমরা জামাত শিবিরের এজেন্ডা নিয়ে রাজনীতি করি, আমরা জামাত শিবিরের সাথে নিয়ে রাজনীতি করি, আমরা রাজনীতি করবো না, এই সবার সাথে কথা দিলাম। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে একটি বিভাজিত সমাজে রূপান্তর করেছেন, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। সেই আপনাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যাকে তাকে ত্যাগ দিচ্ছেন, যার তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন। এই পথ থেকে যদি আপনারা সরে না আসেন আপনাদের পরিণতি ভয়াবহ হবে, কথা দিলাম। আপনারা জনগণের রাস্তা নাই, প্রশাসনের রাস্তা নাই। আজকে যে মাওলানা ভাসানীর প্রতি বড় বড় এখানে ছবি রয়েছে, আমার ডান দিকের ছবিটা লেখা রয়েছে যে দিল্লির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। কিন্তু আপনারা এটা অবগত আছেন যে বর্তমান সরকার দিল্লির দাসত্ব করেই ক্ষমতায় আছে। 2014 সালের নির্বাচন যখন পৃথিবীর কোন দেশ যখন গ্রহণ করেনি, অভিনন্দন জানানি, তখন ওই দিল্লির আরেক উগ্র সাম্প্রদায়িকতার দোষর সেই দিল্লির আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে শেখ হাসিনা শক্তির সাথে আঘাত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পথ রচনা করে যাচ্ছে তারা। আপনার নিশ্চয়ই এই কথাগুলো অবগত আছে। আজকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা কি পরিমাণ বিপন্ন হয়েছে আপনারা দেখেছেন। যার তার বিরুদ্ধে যখন তখন সেখানে সেখানে হামলা করছে। 5 জন মানুষ চা খেতে যাচ্ছে, সেখানে বলছে তারা নাকি নাশকতার প্ল্যান করছে। আজকে বিএনপি বড় রাজনৈতিক দল বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দ্বিধার্থে মামলা দিচ্ছে অন্যায়ভাবে, কোন এভিডেন্স নেই। এইভাবে তারা একটা ক্ষমতায় থাকার বন্দী বিক্রি করছে এবং আমাদেরকে রাজনৈতিক ভাবে বিভাজিত তারা করে রেখেছে। আজকে স্বাধীনতার 49 বছরেও শুনতে হয় যে দেশে স্বাধীনতার সপক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি। আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন যে এই 49 যার 71-এ জন্ম হয়েছে, এই 49 বছরে যে প্রজন্মটা বেড়ে উঠেছে তাদের মধ্যে স্বাধীনতা বিরোধী চিন্তা ভাবনা কিভাবে বেড়ে ওঠে? শুধুমাত্র সেই দিল্লি ঘুরে দেওয়া ইস্যুতেই তারা আজকে বাংলাদেশকে বিভাজিত করার জন্যই সাম্প্রদায়িকতার নানা ধরনের অপশক্তিকে প্রমোট করছে, নানা ধরনের অপসংস্কৃতির সাথে আঘাত করছে এবং এই দিল্লির গোলামি করার জন্য দিল্লির বিরুদ্ধে কোনো কথা বলছে না। আজকে আমাদের সীমান্তে পাখির মতো লাশ পড়ছে এবং আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। বিএনপি একজন নেতা কিছুদিন আগে বলেছেন যে বিএনপিও নাকি ভারতের উপরে ডিপেন্ড করছে ক্ষমতায় থাকার জন্য, তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে না। তিক্ত হলেও কথাটি সত্য যে আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল ভারতের প্রভুত্বের বিরুদ্ধে, ভারতের দাসত্বের বিরুদ্ধে তারা কথা বলতে চায় না। আমরা আজকে এই প্রজন্মকে বলতে চাই, ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন নয়, যারাই বাংলাদেশের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলবে, যারাই বাংলাদেশকে একটি উগ্রতার দিকে ঠেলে দেবে, যারাই বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চাবে, যারাই বাংলাদেশকে একটি
ব্যর্থ রাষ্ট্র বানাতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে। এবং মাওলানা ভাসানী সেরকম একজন নেতা ছিল, তিনি বিভিন্ন সংসদে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। আমরা আজকে এই গণতন্ত্রহীন বাংলাদেশে যখন সমগ্র জাতি একটি দুর্বিষয় সময় পার করছে, সেই সময় আমরা খুঁজে পেয়েছি আমাদের জীবন্ত ভাষায় আমাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে। আমরা তাই আজকে প্রজন্মকে বলতে চাই, আমরা যতই হোক আপনারা বিদ্যুৎ সন্ত্রস্ত হবেন না। আজকের এই সমাবেশের মেসেজ সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেন এবং ইনশাল্লাহ আমরা আশা করি আজকে যে রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা যে বিভিন্ন সংগঠন এখানে একত্রিত হয়েছি, আমাদের সেই পথ চলা সামনের দিনগুলোতে বাংলাদেশকে নতুন পথে দিশা এনে দেবে এবং আমাদের এই সংগ্রাম জনগণের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা নিশ্চিত করা, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে এনে দেবে। এবং সরকারের প্রতি একটা কথাই বলতে চাই, আপনাদের চতুর্দিকে পালাবার পথ বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে রাখবেন, ইতিমধ্যে দেখেছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ইউরোপ আমেরিকান সিনেটররা নিষেধাজ্ঞা আরোপ করছে গুম খুনের কারণে। কাজে আজকে বাংলাদেশের যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভাবছেন গুম খুন করে সরকার পরিবর্তন হলে ইউরোপ আমেরিকায় পাড়ি জমাবেন, আপনাদের আশায় ঘুরে বাড়ি। কাজে আজকে যদি আপনাদের হুঁশ থাকে, জনগণের কাতারে এসে দাঁড়ান এবং জনগণের কাছে ক্ষমা চান। এবং বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো, জাফরুল্লাহ চৌধুরী যেমন জিয়াউর রহমানের স্ত্রীকে শ্রদ্ধা করে ভালোবাসে, আপনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে রেসপেক্ট করে সম্মান করে, সে কারণেই আপনার জন্য সর্বোৎকৃষ্ট একটি সমাধান জাফরুল্লাহ চৌধুরী দিয়েছেন যে অনেক হয়েছে, এখন একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা সেই এক্সিট করে নেন। যদি আপনাদের শুভবতী উদাহ হয়, আপনারা সেই পথে আসবেন, অন্যথায় আপনারা জনরসে পুরে ছাড়খাড় হওয়ার জন্য প্রস্তুত হন। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সেই সংগঠনের নেতা, এই সংগঠন বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন সংকটকে উন্মোচিত করেছে। বাংলাদেশ রাষ্ট্রকে একটি মানবিক রাষ্ট্র করার জন্য কি কি করতে হবে তার দিক নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করার জন্য একটি পূর্ণাঙ্গ রূপরেখা হাজির করেছে বাংলাদেশের সেই একমাত্র সংগঠন রাষ্ট্রচিন্তা।